সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন নুরুল হুদা বাবু, তিনি একজন রাজনীতিক। আমার বাম দিকে আছেন মোহাম্মদ ইমরান হোসাইন, তিনি একজন সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক। দুজন অতিথির মুখ থেকে ফ্যাসিবাদ নিয়ে শুনব। শুরুতেই যাচ্ছি নুরুল হুদা বাবু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা একটি সংবাদে দেখলাম দিনে দুপুরে 20 লাখ টাকা ছিনতাই। 2012 সালের খবর ছিল এটি। ছিনতাই কালচার ইদানিং আবারও বেড়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়াতে আলোচিত হচ্ছে। গত 16 বছরে এ ধরনের অপরাধের ধারাবাহিকতা এটি। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? এটি আপনি যদি সেই সময়ের পত্রপত্রিকাগুলো দেখেন, দেখবেন ঢাকা মহানগরের উত্তরের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিজান, যে একটা ছিনতাই চক্রতের অন্যতম প্রধান, যে ছিল সাংগঠনিক সম্পাদক, যে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ওই সময়ে ছাত্রলীগ যুবলীগ আসলে সেই সময়ে তারা পৃষ্ঠপোষকতা দিত ছিনতাইকারীদেরকে। তো তারই সেই মিজান সাংগঠনিক সম্পাদক ছিল, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে বাংলা মোটরে হামলার কারণে তাকে ছাত্র আওয়ামী লীগ, এই ধিকৃত শেখ হাসিনা তাকে পুরস্কৃত করে সভাপতি বানিয়েছে। তো এই হচ্ছে সেই দিনগুলোর, ফেসিবাদের দিনগুলোর যে ছিনতাই চক্র, তাদের প্রধানদের এইভাবে পৃষ্ঠপোষকতা করে এক ধরনের নেতৃত্ব তৈরি করা হয়। রাজনৈতিক সংগঠনের নেতারা বা রাজনৈতিক সংগঠনের কর্মীরা এই ধরনের অপরাধ কর্মে বা এই ধরনের অপতৎপরতার সাথে লিপ্ত হয় কোনোভাবে না। আপনি এটাকে রাজনীতির লেবাসে দিতে পারেন, কিন্তু সেটা আসলে ঘুরে ফিরে আসবে ফেসিবাদ। ডেফিনেটলি সেই জন্যই তো পতনটা এত ভয়াবহ হয়েছে, যে তারা ছিনতাইকারী, সন্ত্রাসী, অস্ত্রধারী, লুটেরা এদেরকে সামনে নিয়ে আসছে। আপনি দেখবেন এদের মধ্যে দিয়েই একটা কিশোর গ্যাং নামে নতুন একটা জিনিসের অভ্যুত্থান হয়েছে। এই জিনিসগুলোর পরম্পরার মধ্যে দিয়ে ওই মিজানরা চলে গেছে, কিন্তু এরা তো এখানে রয়ে গেছে। তারই ফলশ্রুতিতে কনসিকুয়েন্সলি এখনকার যে ঘটনাগুলো টুকটাক ঘটার চেষ্টা চলতেছে, তারই ফলশ্রুতিতে এই ঘটনাগুলো করতেছে। দেখেন, একটা কিশোর গ্যাং যার জীবনে একটা বিশাল অংশ পড়ে আছে, কিন্তু সে ডুবে আছে ছিনতাই, মাদক, নেশা। এদেরকে যদি সমাজের মূল স্তরে না আনা যায়, এটি কি আসলে কিশোরদেরকে বা তারুণ্যকে ধ্বংস করবার জন্য কৌশল ছিল না প্ল্যান ছিল? ডেফিনেটলি আমাদের এখানে একটা পার্শ্ববর্তী দেশের চক্রান্ত হচ্ছে। এখানে আমাদের তরুণ এবং যুব সমাজকে নেশায় মাতাল করে এদের কাছ থেকে নেতৃত্ব উঠে নিয়ে আসা, যাতে একটা মেধাহীন জাতিতে আমরা পরিণত হই। এই কারণেই দেখবেন যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, এদেরকে নিয়ে তার একটা ভাবনা আছে যে এদেরকে নিড বেসিস এডুকেশনের মধ্যে দিয়ে এই তরুণ এবং যুব সমাজকে যাতে আমরা সমাজের মূল ধারায় নিয়ে আসতে পারি, যাতে আগামী দিনে এই দেশের যাদের হাতে তারা বিভিন্নভাবে নষ্ট হওয়ার জন্য কি কিশোররাই দায়ী? এই কিশোররা দায়ী না। এই কিশোরদের পিছনে এরকম যে মিজানরা আছে আর অনেক সম্রাটরা আছে, কিন্তু সেই মিজানদেরকে তাহলে নিড বেসিসে এডুকেশন কিভাবে দিবেন? পেছনের শক্তিকে পরিবর্তন করা না গেলে তো সামনের এই যে কিশোর, এদেরকে তো আপনি ফেরাতে পারবেন। যারা আসলে এই ফ্যাসিবাদের মূল জায়গাগুলোতে ছিল, তাদেরকে আপনি পরিবর্তন করতে পারবেন না। আমরা তো ফ্যাসিবাদ শব্দটি শুনতে শুনতে অভ্যস্ত। আসলে ফ্যাসিবাদকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? ফ্যাসিবাদের সিস্টেমটা কি? ফ্যাসিবাদ এক রকমের সংজ্ঞা, আর শেখ হাসিনার রেজিমটা ছিল মোর দেন দ্যাট, লাইক দিস। ফ্যাসিবাদ হচ্ছে সিম্পলি একটা হচ্ছে যে নিজের দলের, নিজের পরিবারের এই সব কিছু, দেশ গোল্লায় যাক, দেশের মানুষ গোল্লায় যাক। কিন্তু ফ্যাসিবাদের যে থিওরি, যেটা আমরা জানি ইন্টারন্যাশনালি রিকগনাইজ থিওরি, সেই থিওরিতে তো হচ্ছে ফ্যাসিবাদ রোল করে তার নিজের জাতির জন্য, তার দেশের জন্য, এবং তার জাতিগত যে তীব্র জাতীয়তাবাদ, যেটা উগ্র জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদকে একচেটিয়াভাবে ক্ষমতায়িত করবার লক্ষ্যে। শেখ হাসিনা তো আসলে গোটা জাতিকে নিয়ে ভাবেননি কখনো, তিনি তার দেশকে নিয়ে ভাবেননি। তাহলে এটাকে আপনি ফ্যাসিবাদ বলবেন? দেখেন, সে একটা কথা বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে। তাহলে সে কোন পক্ষের? তাহলে তো এখানে এই জায়গাটিতেই তো তিনি তার দেশ এবং জাতীয়তাবাদের জায়গা থেকে বাইরে চলে গেলেন। ডেফিনিটলি, যে দেশের না, তাহলে এটিকে আপনি ফ্যাসিবাদ বলবেন? এটা ফ্যাসিবাদের চেয়ে তো চরম ভয়ানক কিছু। দুঃসময় যে অভিজ্ঞতা, ভয়াবহতা, সেই ভয়াবহতা থেকে আদৌ কি আমরা শিক্ষা নিতে পারছি? আমরা নিতে পারবো, এটা সময় লাগবে। এই জন্যই যে আমাদের মূল ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা, সেটা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছিল। ক্লাস 5-এর সমাপনী পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়। আপনার কাছে কি মনে হয় এটা টাকার বিনিময়ের জন্য? আর কিছুই না। এই শিশু কিশোরদের জন্য একটা যে নৈতিকতার মানদণ্ডের যে মূল্যবোধ তৈরি হয়, এটা যেন ধ্বংস হয়ে যায়।
আসলে এইখানে যে ফ্যাসিস্ট উনি তো এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, উনি তো এই দেশের শাসক ছিলেন, এই জাতিকে ধ্বংস করে দিয়ে উনি কার প্রধানমন্ত্রী থাকতে চেয়েছিলেন? উনি আসলে একটা হিংসা প্রতিহিংসা পরায়ণ। আপনি দেখবেন যে বিবিসি বাংলা সাবেক সাংবাদিক সিরাজুর রহমান খান মারা গেছেন, ওনার একটা প্রোগ্রামে উনি বলার চেষ্টা করছে যে আসলে আমি এই দেশে রাজনীতি করতে চাই শুধুমাত্র আমার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। আসলে আপনি ওনার ফ্যামিলির দিকে যদি তাকায় দেখবেন কেউ এই দেশের না, যে এই দেশের না তারা এই দেশকে ভালোবাসবে না, এটাই স্বাভাবিক। এখন আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে, সেই পিছনের অভিজ্ঞতাগুলোকে সামনে রেখে। টু দি পয়েন্টে যদি বলতে বলা হয় বাবু ভাই, কোন কোন জায়গাগুলো একেবারে টোটালি বাদ দিয়ে দিতে হবে আমাদের? প্রধান দরকার হচ্ছে যে আপনি বললেন যে নাগরিকের অধিকার সুনিশ্চিত করা, একটা মানুষের সামাজিক নিরাপত্তাকে উৎসাহিত করা, সে যেন তার মত প্রকাশে কোনো ধরনের কোনো বাধার সম্মুখীন না হয়। এই জায়গাগুলোকে আমি মনে করি প্রধান আমাদের কার্যকর দেওয়া দরকার, যে আমাদের ব্যক্তি বিশেষে তার সামাজিক নিরাপত্তা, তার মত প্রকাশের স্বাধীনতা এবং তার জন্য একটা কর্মমুখী পরিবেশ তৈরি করার জন্য, আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাই একই বিষয়ে নুরুল হুদা বাবু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ইমরান ভাই একটি কথা, সুন্দর কথা বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার তো আসলে আমূল পরিবর্তন করে দিয়ে যেতে পারবেন না, ওনারা একটি রূপরেখা দিতে পারবেন, একটা পাথ হয়ে দিতে পারবেন যে এই পথে এগুলে বাংলাদেশ সামনে ভালো করবে, সেই পথেই এগোচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আপনারা যারা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের কর্মীদের মধ্যে কি আপনারা এই বার্তা পৌঁছাতে পারছেন না তারা আপনাদের ভাষা বুঝতেছে না? কোনটি? আপনি যদি খেয়াল করে দেখেন যে 5ই আগস্টের পরবর্তী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দিনের পরে দিন যে এদেশের আইন পরিশ্রম করে এই জিনিসগুলোকে একটা মিনিমাম একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করতেছে এবং এটা হচ্ছেও তাই। এখন যেটা হচ্ছে, যেটা ইমরান ভাই বলল যে 5ই আগস্টের পরে সবার মত প্রকাশের স্বাধীনতাটা সবাই এত সুন্দর করে উপভোগ করতেছে যে অনেক সময় বেশি মনে হচ্ছে। কেমন হয়তো ঘটনা ঘটেছে দুইটা, কিন্তু এটা এমন আগে এরও অনেক বেশি ছিল, তাহলে কি এটা ডেফিনেটলি ওই সময় তো প্রকাশ হতো না, ওই সময় তো সেলফ সেন্সরশিপ নিয়ে সাংবাদিকরা আপনারা কাজ করতেন, যে আসলে এখানে একটা গুম খুনের ভয় থাকতো। কিন্তু 5ই আগস্টের পরে দেখা যাচ্ছে কি 10টা ঘটনা ঘটেছে, কিন্তু সেই 10টা ঘটনাকে এখানে 1000 মানে 10টা না 1000 বার প্রকাশ করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে ফেক আইডির মাধ্যমে, যার কারণে অনেকের কাছে মনে হচ্ছে আসলে ঘটনা অনেক কিছু। আসলে ঘটনা অনেক কিছু না, ঘটনা যা হচ্ছে কি আমার জায়গা দখল করেছিল, সেই দখলটা আমি ফিরে নিতে গেছি। সাধারণ জনগণের মনে আপনি বললেন যে মত প্রকাশের স্বাধীনতার কারণে হয়তো বেরিয়ে আসছে, কিন্তু সাধারণ মানুষের মনে ফ্যাসিস্টের যে উদ্দেশ্য, যে এর চেয়ে হাসিনাই ভালো ছিল, এর চেয়ে আগের সরকারই ভালো ছিল, এই ধরনের একটা মানসিকতা তৈরি করবার জন্য তারা তো অপতৎপরতা চালাচ্ছে। তাহলে কি ঘুরে ফিরে তাদের সেই লক্ষ্য পূরণ হয়ে যাচ্ছে কিনা? আসলে আমাদের প্রবলেমটা হচ্ছে কি আমরা সবাই শর্ট টার্ম মেমোরি নিয়ে কাজ করি, যার কারণে দেখা যাচ্ছে আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই যে আগে কি হয়েছিল। আপনি দেখবেন যে অর্থনীতি নিয়ে কথা বলছিলেন, আপনি এস আলমের কথা বলছিলেন, 2 লক্ষ কোটি টাকা পাচার করার দিনে যখন তার নামে মামলা হয়, তার নামে এভিডেন্স সামনে আসে, তখন সঙ্গে সঙ্গে এস আলম তার পরিবার সহ এ দেশের নাগরিকত্ব ত্যাগ করে। অ্যাট দ্য সেম ডে, ওই দিনই সচিবালয়ের সন্ধ্যার পরে তাকে একটা 15 কোটি টাকা এখানে ইনভেস্টমেন্ট দেখায় দিয়ে বাংলাদেশে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয় ইনভেস্টর নাগরিক হিসেবে। তাহলে এই যে এরকম অর্থনীতির যে লুটপাটের চিত্রগুলো কিন্তু আপনি সাধারণ নাগরিকরা এত গভীরভাবে এইসব বিষয়গুলো রাজনৈতিক দলের নেতা হিসেবে তো আপনাদেরকেই জনগণের সামনে আনা অনেক বেশি জরুরি, ডেফিনেটলি, এবং আপনাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে এটা অনেক, আমি আপনাকে বলি এটা একটা অনেক কঠিন সময়, একটা নতুন চ্যালেঞ্জ, একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ, যার কারণে আমরা বারবার একটা প্রোগ্রাম করার চেষ্টা করতেছি, সবাইকে বলার চেষ্টা করতেছি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান 31 দফা নিয়ে খুবই সিরিয়াস, যে দেখেন এখানে মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী, বিচার বিভাগ, আইন বিভাগ, আমরা ক্ষমতার ভারসাম্য করব, আমরা জবাবদিহিতা নিশ্চিত করব, আমরা অ্যাকাউন্টেবিলিটির দিকে থাকবো এবং আমরা নাগরিক হয়ে উঠবো। এই জায়গাগুলোকে আমরা ফোকাস করার চেষ্টা করতেছি যে আপনি নাগরিক, আপনি আমার বিরুদ্ধে বলেন, কোনো প্রবলেম নাই, আপনি আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনি আমার বিরুদ্ধে বলেন, অথবা আমাদের 31 দফার মধ্যে যদি কোনো ভুল থাকে আপনি সমালোচনা করেন, অথবা আপনি যদি নতুন কিছু যোগ করতে চান আপনি যোগ করেন, আমরা নেব। সেটি তো গেল আপনার দলের ম্যানিফেস্টোর ব্যাপার। ফ্যাসিস্টরা তো বলছে যে বাংলাদেশের মানুষকে সুস্থ থাকতে দেবে না, স্বস্তিতে থাকতে দেবে না, কিন্তু এই যে রাজনৈতিক যে এক ধরনের প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় যদি এরকম অনেক বেশি সত্য প্রকাশিত হয়ে যায়, সেটি কি রাজনীতির জন্য সুখকর হবে? সেটি তো আমাদের যে পরিবর্তনের চিন্তা বা চেষ্টা, যে স্বপ্ন নিয়ে আপনারা
একেবারে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে ছুটে বেড়াচ্ছেন, আপনারা তো সেই লক্ষ্যে হোঁচট খাচ্ছেন। তাহলে সেই জায়গাটি নিয়ে আসলে কিভাবে কাজ করা যেতে পারে আগামীর সুন্দর রাজনীতির জন্য? আমরা আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনি দেখবেন যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, আমাদের নেতাকর্মী সবাইকে যখন ক্লোজড রুমে আমাদের মিটিং হয়, তখন সেই মিটিংগুলোতে আমাদেরকে যেভাবে উনি নির্দেশনা দেয় সেটা কিন্তু ওপেন হাউসে এমন করে বলে না। আমাদেরকে যে জিনিসগুলো বারবার বলে, যেমন আমাদেরকে বলেছে তোমরা নাম জমা দিয়ে দাও পুলিশের কাছে, আমরা নাম জমা দিয়ে দিচ্ছি পুলিশের কাছ থেকে, আমরা ইভেন মামলাও করতেছি। এটা কিন্তু অতীতে আপনি কখনো দেখতে পারবেন না। এটা একটা সুন্দর সংস্কৃতি, যে এই সংস্কৃতির মধ্যে দিয়ে একদিন একটা পরিবর্তন আসবেই। সেই পরিবর্তনের দিকে আমরা এক পা এগিয়েছি। এখন আমাদের চাওয়াটা হচ্ছে এই জিনিসটাকে যুগপৎভাবে অপরাপর সকল রাজনৈতিক দলগুলোকে এই জায়গায় নিয়ে আসতে হবে যে আসলে দিন শেষে এটা আমার দেশ। অতএব আমাদের নেক্সট জেনারেশন যেন এখানে একটা সুন্দর সাবলীল বাংলাদেশ পায়, যেখানে সে স্বপ্ন দেখতে ভয় পাবে না। মানে 15 বছরের সেই দুঃশাসন যেমন সে যেমন কথা বলার সময় যখন চিন্তা করবে না আমার আশেপাশে কেউ আছে নাকি। একটা সময় গেছে যে কথা বলার জন্য আশপাশ দেখতো কেউ শুনবে নাকি, সেই সময়টা আমরা ফিরে আসতে চাই না। জি বাবু ভাই, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে আমরা আরেকটি সংবাদে দেখলাম রাজনীতি এখন আওয়ামী লীগের কাছে জিম্মি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেছিলেন 2019 সালে। রাজনৈতিক শক্তির একক আধিপত্য কি সমাজের বিভিন্ন স্তরের জন্য দীর্ঘমেয়াদে বৈষম্য এবং শোষণের কারণ হয়ে দাঁড়াতে পারে কিনা? ডেফিনেটলি। দেখেন, আপনি একটা শব্দ বলছেন একক আধিপত্য, এটা নেগেটিভলি কাউন্ট হয় সবসময়। এবং এই ফেসিবাদের সময় বিগত 16 বছরে যেটা হয়েছে সেটা হচ্ছে, দেখেন আমি যদি একটা বিচার বিভাগের একটা জিনিস আপনাকে দেখাই, আমি এই বইটা হচ্ছে যে মামলায়, চ্যারিটেবল ট্রাস্টের মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদালত কর্তৃক একটা অবৈধ সাজা দিয়েছিল, সেই সাজা দেওয়ার ক্ষেত্রে একটা লাইন উল্লেখ করেছিল, যে সেই লাইনটা হচ্ছে এই বইয়ের ওই জবানবন্দি, যে জবানবন্দি আদালতে দিয়েছিল, সেই জবানবন্দির একটা জায়গায় দেখেন, আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি যে বিচার বিভাগ কী করে। সেখানে দেখাচ্ছে যে এগুলো কি ক্ষমতার অপব্যবহার নয়, ক্ষমতার অপব্যবহার আমি করেছি প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু যখন এই ভার্ডিক্টটা দেয় তখন এই কোর্ট কিন্তু এই প্রশ্নবোধক চিহ্নটা উঠাই দিয়েছে। তাহলে কি দাঁড়ায়? ক্ষমতার অপব্যবহার আমি করেছি। চিন্তা করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতন একটা মানুষের ক্ষেত্রে এই ধরনের একটা জিনিস। এই বইটা মূলত হচ্ছে গবেষণা এবং প্রশিক্ষণধর্মী জাতীয়তাবাদের পাঠশালা কর্তৃক প্রকাশিত। এই বইটা প্রকাশিত হয়েছে 2রা ফেব্রুয়ারি আর রায় হয়েছে 8ই ফেব্রুয়ারি। যদি এই বইয়ে ভুল না থাকে, অথচ আদালতে ভুল আছে জবানবন্দিতে। এখন দেখেন, আমাদের মহাসচিব বলছে যে রাজনীতি জিম্মি হয়ে আছে। কেন জিম্মি হয়ে থাকবে না? তখন জিম্মি হয়েছিল। আমরা সমাবেশ করতে গেলে আমাদের কয়টা শর্ত লাগবে? 26টা 27টা। আপনার মিছিল কত বড় হবে, ব্যানার কত বড় হবে, মাইক কয়টা থাকবে, ইভেন যদি বলার সুযোগ থাকতো যে আপনি এই জিনিস বলতে পারবেন, এই জিনিস বলতে পারবেন না, তারা তাও বলতে একটা সময় তো সেটিও বলে দেয়া হতো। হ্যাঁ, যে আপনি এই ধরনের কথা বলতে পারবেন না, আপনি স্বাধীনতা ঘোষক বলতে পারবেন না, আপনি তারেক রহমানের নাম উল্লেখ করতে পারবেন না। তো এই যে ক্ষমতাটা পুরোপুরি রাজনীতি তারা জিম্মি করে নিয়েছিল। জিম্মি করে নিয়ে কি করেছে? জিম্মি করে নিয়েছে যাতে মানুষজন তাদের এগনিস্টে কোনো ধরনের কোনো কথা বলতে না পারে, এবং আস্তে আস্তে একটা ভয়ের সংস্কৃতি দিয়ে যেন আমাদের লোক কম হয়। কিন্তু মাশাআল্লাহ আমাদের লোক কখনো কমেনি এই জন্যই যে আসলে মানুষ দিন শেষে না প্রতিবাদ করার জায়গা চায়। হ্যাঁ, মানুষের একটা প্রতিবাদ করার জায়গা পায়। এই জন্য দূর দূরান্ত থেকে দেখবেন যে বিভিন্ন নিউজে আসছে যে আমাদের যখন বিভাগীয় সমাবেশগুলো হয়েছে কি পরিমাণ লোক কিভাবে গিয়েছে। এই জিম্মি হয়ে থাকেনি, শেষ পর্যন্ত। এবং এই জিম্মি হয়ে না থাকার কারণেই দেখা যাচ্ছে এই কনসিকুয়েন্সলি আমাদের আন্দোলনের ফলে এই 36 দিনের এই যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনটা একটা বিজয়ের রূপ পেয়েছে। আপনি বলছেন একক আধিপত্যবাদ, কিন্তু ভবিষ্যতেও কি আমরা এই একক আধিপত্য এটা যেন না হয়, সেই জন্যই আমরা চাচ্ছি প্রত্যেকটা প্রতিষ্ঠান বহুমত বহুপথ বিকশিত হোক। হ্যাঁ, এবং বহুপথ প্রকাশিতের মধ্যে দিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন তার সক্ষমতা নিয়ে দাঁড়ায়। যেই আসুক, তার মধ্যে যেন এক ধরনের নাগরিক ভীতি থাকে। বাবু ভাই, ইমরান ভাই, বাবু, শেষ করব আপনার পরামর্শ। যেটুকু সংস্কার দরকার ফর গেটিং এ ক্রেডিবল ইলেকশনস, সেটুকু হওয়া দরকার, এবং একটা রূপরেখা দরকার যে যারা শাসনভার গ্রহণ করবে তারা যেন এটাকে আরো সামনে নিয়ে যায়, যাতে সাধারণ মানুষ, আপনাদের প্রিপারেশনের বিষয় আছে এরকম, হ্যাঁ অবশ্যই, যেন সাধারণ মানুষ দেখতে পায় যে কি ধরনের পরিবর্তন হয়েছে এবং কি ধরনের পরিবর্তন রাজনৈতিক নেতারা অঙ্গীকার করবে, যেটার ভিত্তিতে আগামী দিনের একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে। ধন্যবাদ বাবু ভাই আপনাকে, ধন্যবাদ ইমরান ভাই আপনাকেও।